জাতীয় থেকে আন্তর্জাতিক প্রান্তিক জনপদ থেকে নগর চারপাশে ঠিক কী ঘটছে এই মুহূর্তে তা নিয়ে আমাদের আয়োজন এখন চারদিক। সঙ্গে আছে আমি তৌহিদুল তারেক। জ্বালানি অবকাঠামো ও গার্মেন্টস শিল্পে তুর্কিকে বিনিয়োগ ও প্রতিরক্ষা সহযোগিতার আহ্বান জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। আর বাণিজ্য বিনিয়োগ 1.3 বিলিয়ন ডলার থেকে 2 বিলিয়ন ডলারে উন্নীত করবে আঙ্কারা, জানান সেদেশের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। বিশেষ করে প্রতিরক্ষা ইন্ডাস্ট্রিতে চিকিৎসা এবং অন্যান্য গুরুত্বপূর্ণ খাতে বিনিয়োগ করবে বলেও জানান তিনি। ঢাকা সফরের দ্বিতীয় দিনে দ্বিপক্ষীয় বৈঠক শেষে এসব কথা জানান তারা। বৈঠকে বাণিজ্য ও বিনিয়োগের পাশাপাশি প্রতিরক্ষা সহযোগিতা, নিরাপত্তা এবং আন্তর্জাতিক বিভিন্ন ইস্যুতে আলোচনা করেন তারা। এছাড়াও বর্তমান বিশ্ব পরিস্থিতিতে যুদ্ধের ডামাডোল মোকাবেলায় করণীয় সম্পর্কে কথা বলেন দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী। জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি নির্বাচনে বাংলাদেশের জয়ে শুভকামনা জানান হাকান ফিদান। বলেন, বৈশ্বিক শান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশের ভূমিকা গুরুত্বপূর্ণ। এছাড়াও বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করতে প্রতিরক্ষা শিল্পে বাংলাদেশের সঙ্গে সহযোগিতা বিকাশে পদক্ষেপ নেওয়ার কথা বলেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী। Possibility of in the interim having a preferential trade agreement. We discussed about the scope to substantially enhance our bilateral trade, which is not at the level that it should be. There's a substantial potential to rapidly increase our trade volumes. দেশের কয়েকটি সীমান্ত দিয়ে অর্ধশতেরও বেশি মানুষকে বাংলাদেশে পুশিনের চেষ্টা চালিয়েছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ। যদিও পুশিন ঠেকাতে সীমান্তে নজরদারি ও তৎপরতা অব্যাহত রেখেছে বিজিবি। ঝিনাইদহের মহেশপুর সীমান্তেও বিরাজ করছে পুশিন আতঙ্ক। অভিযোগ রয়েছে, বিএসএফ দফায় দফায় বাংলাদেশে মানুষ ঠেলে পাঠানোর চেষ্টা করছে, তবে প্রতিটি চেষ্টায় প্রতিহত করছে বিজিবি। এদিকে চাঁপাইনবাবগঞ্জের বাঙাবাড়ি সীমান্তে বিএসএফের ঠেলে পাঠানো 28 জন নোম্যান্সল্যান্ডে অবস্থান করছে। বিএসএফ এখনও তাদের ফেরত নেয়নি। শুক্রবার সকালে বিজিবির 16 ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফুল ইসলাম মাসুম এ তথ্য জানান। অন্যদিকে পঞ্চগড়ের বড়বাড়ি সীমান্তে 10 জনকে পুশিনের চেষ্টা চালিয়েছে বিএসএফ, তবে বিজিবির বাধায় পুশিনে হওয়া লোকজন জিরো লাইনে অবস্থান করছে। এছাড়া লালমনিরহাটের বিভিন্ন সীমান্ত পয়েন্টে প্রায় 33 জনকে পুশিনের চেষ্টা চালিয়েছে বিএসএফ। যে জায়গাগুলোতে তারা মানুষ সাধারণভাবে পার করে, সেখান থেকে তারা যদি চেকপোস্টের মাধ্যমে দিত, তাহলে জনসমাজ এতগুলো কষ্টের ভিতরে পড়তো না, এটা আমরা বুঝতে পারছি। তারা শূন্য রেখাতে, তারা খাবার নাই, দাবার নাই, কিছু নাই। ওই সরকার ওইদিকে লোক দিচ্ছে না, এদিকে লোক দিচ্ছে না। তারা ভারতেও না বাংলাদেশে না, একটা শূন্যবারের অবস্থান করতেছে। আমাদের আসলে অন্তর ফাটছে, কষ্টও হচ্ছে, কিন্তু আমাদের কিছুই করার নাই। জুলাই পরবর্তী সময়ে দেশের গণতন্ত্রকে ব্যাহতের চক্রান্ত করছে কিছু দল, এমন অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, সামাজিক মাধ্যমে নেতাদের চরিত্র হনন করা হচ্ছে। জাতীয় প্রেসক্লাবে রাজনীতিবিদ মাহবুবুল হক ও মাহবুবুল আলম তারার স্মরণসভায় মির্জা ফখরুল আরও বলেন, সামাজিক মাধ্যমের কারণে রাজনীতি ভয়াবহ জায়গায় পৌঁছেছে। ভবিষ্যৎ প্রজন্মের কাছে রাজনীতিবিদদের হীন ব্যক্তি হিসেবে পরিচয় করানোর চেষ্টা চলছে। গণতন্ত্র বিশ্বাস করে না এমন শক্তি যেন মাথা তুলে দাঁড়াতে না পারে, সেজন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বিএনপি মহাসচিব। এই সমস্ত নেতা যারা আমাদের জাতির জন্য অবদান রেখে গেছেন এবং সুস্থ গণতান্ত্রিক চর্চার একটা নজির রেখে গেছেন, সেগুলোকে সামনে নিয়ে আমরা সেই গণতন্ত্রকে সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য আমাদের লড়াইকে অব্যাহত রাখি। একটা শক্তির উত্থান হচ্ছে, যে শক্তি কিন্তু গণতন্ত্রে বিশ্বাস করে না, যে শক্তি মানুষের অধিকারকে তার স্বাভাবিক নিয়মে গণতান্ত্রিক উপায়ে রক্ষা করতে বিশ্বাস করে না। সুতরাং এই শক্তি যেন মাথা তুলে উঠে দাঁড়াতে না পারে, তার জন্য সকল গণতান্ত্রিক শক্তি এক হওয়া উচিত বলে আমি মনে করি। দৌলতদিয়া ফেরি ঘাটে আবারও দুর্ঘটনার কবলে বাস। পন্টুনের র্যাম্প ভেঙে নদীতে পড়ে বাসটি, তবে আগেই নেমে যাওয়ায় বেঁচে যান যাত্রীরা। আহত হন বাসটির চালক, হেল্পার ও সুপারভাইজার। বারবার এমন দুর্ঘটনায় নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলেছে জনগণ।
শুক্রবার সকাল 9:30টার দিকে মেহেরপুরের গাংনী থেকে ছেড়ে আসা এসবি পরিবহনের বাসটি পন্টুনে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে র্যাম্প ভেঙে নদীতে পড়ে যায়। দুপুর 12টার দিকে উদ্ধার করা হয় বাসটিকে। তবে ফেরিতে ওঠার আগে বাসের সকল যাত্রী নেমে যাওয়ায় কোনো যাত্রী হতাহত হয়নি। ঘটনার সময় বাসটির চালক, হেলপার ও সুপারভাইজার বাসে থাকায় তারা আহত হন। গত 25 মার্চ একই ঘাটে সৌহার্দ্য পরিবহনের একটি বাস নদীতে পড়ে 26 জন নিহত হন। ওই ঘটনার পর নিরাপত্তা জোরদার সহ বেশ কয়েকটি সুপারিশ করা হয়েছিল। দেশের 4 জেলায় সড়ক দুর্ঘটনায় 8 জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরও 3 জন। শুক্রবার ভোর 6টার দিকে সিরাজগঞ্জ বেলকুচি আঞ্চলিক সড়কের মেঘুল্লায় সড়ক দুর্ঘটনায় 3 জন নিহত হন। ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানান, এনায়েতপুর থেকে বেলকুচিগামী ব্যাটারি চালিত নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার মাঝে চলে আসে। এ সময় বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী দ্রুতগতির বাস ভ্যানটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ভ্যান চালক সহ 3 জন নিহত হন। এদিকে ব্রাহ্মণবাড়িয়া সদরে পিকআপ ভ্যানের ধাক্কায় মা ছেলে সহ সিএনজি চালিত অটোরিকশার 3 যাত্রী নিহত হয়েছেন। শুক্রবার সকালে উপজেলার রামরয়েল ইউনিয়নের 42 শহরে এলাকায় কুমিল্লা সিলেট মহাসড়কে দুর্ঘটনা ঘটে। এদিকে মোটরসাইকেল দুর্ঘটনায় গাজীপুরের কাপাসিয়ায় এক স্কুল ছাত্র ও নেত্রকোনায় কলমাকান্দায় এক পর্যটকের মৃত্যু হয়েছে। গত 24 ঘন্টায় সারা দেশে হামের উপসর্গে 5 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে হাম ও হামের উপসর্গের মৃত্যু দাঁড়িয়েছে 606 জনে। শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত 24 ঘন্টায় হামে আক্রান্ত হয়েছেন 243 জন, আর সন্দেহজনক হাম রোগীর সংখ্যা 1168 জন। গত 15 মার্চ থেকে 5 জুন পর্যন্ত নিশ্চিত হাম রোগীর সংখ্যা 9503 জন, আর সন্দেহজনক হাম রোগীর সংখ্যা 76876 জন। এ সময় হাসপাতালে ভর্তি হয়েছেন ৬২,২৮৭ জন, আর সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে ৫৮,১৫৪ জন। সাম্প্রতিক সময় ইসলামী ব্যাংককে ঘিরে তৈরি হওয়া অস্থিরতা দেশের সামগ্রিক অর্থনীতির জন্য ইতিবাচক নয় বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লার সংসদ সদস্য হাসান আব্দুল্লাহ। শুক্রবার বিকেলে আসছে অর্থ বছরের ছায়া বাজেট নিয়ে আলোচনা অনুষ্ঠানে হাসান আরও বলেন, বিগত সরকারের আমলে ব্যাপক অর্থ পাচার ও লুটপাটের কারণে দেশের অর্থনীতির ভিত্তি দুর্বল হয়ে পড়েছে। উত্তরাধিকার সূত্রে তাই ভঙ্গুর অর্থনীতি বয়ে চলছে বর্তমান সরকার। এ পরিস্থিতিতে বাস্তবসম্মত, সময় উপযোগী এবং জনকল্যাণমুখী বাজেট প্রণয়নের আহ্বান জানান তিনি। কুড়িগ্রাম 2 আসনের সংসদ সদস্য আতিক মুজাহিদ বলেন, দেশের বন্দরগুলোকে পূর্ণাঙ্গ ডিজিটালাইজেশনের আওতায় আনা গেলে সরকার অতিরিক্ত প্রায় 20,000 কোটি টাকা রাজস্ব আয় করতে পারে। আমরা ভোক্তাদের স্বার্থ যেমন আমরা সংরক্ষণ করার সাম্প্রতিক ইসলামী ব্যাংকের যে বিষয়গুলো আমাদের নজরে পড়ছে সেটি অর্থনীতির জন্য স্বস্তিদায়ক নয়। সেজন্য ব্যাংক খাতের প্রভিশন ঘাটতি, যেটি ডিসেম্বর 2023-এ 193 বিলিয়ন টাকা থেকে ডিসেম্বর 2025-এ 1914 বিলিয়ন টাকায় পৌঁছেছে। মাত্র 2 বছরে 9.9 গুণ বৃদ্ধি পায়। কর জিডিপি অনুপাত এখনো এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অন্যতম নিম্নতম পর্যায়ে, যেটি হচ্ছে মাত্র 6.7%। অতি দ্রুত সিটি কর্পোরেশন নির্বাচন দিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন জামায়াত ইসলামীর ঢাকা মহানগর উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন। শুক্রবার সকালে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে মহাখালীর টিএনটি খেলার মাঠে প্লাস্টিকের বোতলের বিনিময়ে গাছের চারা বিতরণ কর্মসূচিতে এ কথা বলেন তিনি। বলেন, জাতীয় নির্বাচনে বহুপাক্ষিক ষড়যন্ত্রের মাধ্যমে জামায়াতের বিজয় ছিনিয়ে নেওয়া হয়েছে, কিন্তু স্থানীয় নির্বাচনে কোনো কারচুপির সুযোগ দেওয়া হবে না। এ সময় ইসলামী ব্যাংক ইস্যুতে আন্দোলনের হুঁশিয়ারিও দেন তিনি। বক্তারা বলেন, গ্রিন হাউসের কারণে বৈশ্বিক উষ্ণায়ন তৈরি হয়েছে, গাড়ির কালো ধোঁয়া, শিল্পের বর্জ্যে পরিবেশ দূষিত হচ্ছে, খাল ও ড্রেন বর্জ্যে ভরাট হয়ে গেছে। এ সময় পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের বিকল্প নেই বলে উল্লেখ করেন বক্তারা। গাছের চারা বুঝে নিন, এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে যারে দেখতে নারী তার চলন বাঁকা। জামাতকে স্যালুট করেন, জামাতকে সহযোগিতা করেন। জামাত দায়িত্ব পেলে 5 বছরের ভিতরে বাংলাদেশ বদলে যাবে। টেস্ট করার জন্য আপনারা একবার দিয়ে বিরোধী দলে আসেন, আমাদেরকে দায়িত্ব দেন, আমরা 5 বছর চালানোর পরে আপনারা এরকম কাজ করে আবার ক্ষমতায় আসবেন।
বহুপক্ষ ষড়যন্ত্রের মাধ্যমে জামাতের নিশ্চিত বিজয়কে আপনারা কেড়ে নিয়েছেন। আর এখন গরম গরম কথা বলেন, আর যাই ইসলামী ব্যাংকের গায়ে হাত তোলেন। ইসলামী ব্যাংক আপনাদের কারোর টাকায় হয় নাই, সরকারের টাকায় হয় নাই। ইসলামী ব্যাংক হয়েছে দেশের জনগণের টাকায়, আর আমাদের কিছু বিদেশি বন্ধু কোম্পানির টাকায়। আগামী 7 দিনের মধ্যে সরকার ওসমান হাদি হত্যার বিচারের রোডম্যাপ না দিলে শাহবাগে লাগাতার অবস্থান কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছে ইনকিলাব মঞ্চ। জুমার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল শেষে কাজী নজরুল ইসলামের সমাধিসৌধের সামনে এই ঘোষণা দেওয়া হয়। সংগঠনটির সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের বলেন, এই হত্যার সাথে দেশি বিদেশি চক্রান্ত রয়েছে, তাই দেশের আইন প্রয়োগকারী সংস্থা নিরপেক্ষ তদন্ত করতে পারছে না। এ সময় হাদি হত্যা তদন্তে জাতিসংঘকে দেয়া অন্তর্বর্তী সরকারের চিঠির অগ্রগতিও জানতে চান তিনি। জাবের আরও অভিযোগ করেন, পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বক্তব্যে পরিষ্কার হয়েছে এই ঘটনা ভারতের মদদে দেশীয় এজেন্টরা ঘটিয়েছে, তাই তার বক্তব্যকে আমলে নিয়ে তদন্তের দাবিও জানান তিনি। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী তিনি বললেন যে হারা প্রার্থীর কোনো কথা আমরা আমলে নিচ্ছি না। তোমরা তো জিতা ক্ষমতায় আসছো বাংলাদেশে, তোমাদের কথা আমরা আমলে নিতে চাই। তোমরা কতদিনের মধ্যে শহীদ ওসমান হাদি হত্যার বিচার করবা? জলবায়ু সংকট কাটাতে চলচ্চিত্রকে সচেতনতা তৈরির মাধ্যম হিসেবে বেছে নিতে বললেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। শুক্রবার বিকেলে আগারগাঁও ন্যাশনাল লাইব্রেরি অডিটোরিয়ামে জলবায়ু পরিবর্তন ও চলচ্চিত্র উৎসব শীর্ষক আলোচনায় অংশ নেন তিনি। এ সময় তথ্যমন্ত্রী আরও বলেন, জলবায়ু নিয়ে কাজ করতে গেলে বিজ্ঞান মনস্ক হতে হবে, না হলে সাদা চোখে এই সংকট দেখা যাবে না। জলবায়ু সচেতনতা তৈরির জন্য যারা চলচ্চিত্র বেছে নিয়েছেন তাদের ধন্যবাদ জানান তিনি। আপনারা মাধ্যম হিসাবে বেছে নিয়েছেন সবচেয়ে প্রভাবশালী মাধ্যম চলচ্চিত্রকে, কারণ চলচ্চিত্রের মতো মাধ্যমই কেবলমাত্র খুব দ্রুত একটা মানুষকে তার মনোজগৎকে খুব পরিষ্কারভাবে একটা সিদ্ধান্তের দিকে নিয়ে যেতে পারে। এবং যারা এখনো এই বিষয়ে অসতর্ক অসচেতন, তাদের চিন্তার মধ্যে কিভাবে পরিবেশ জলবায়ু পরিবর্তনের এই সমস্যাটিকে পৌঁছে দেওয়া যায়, আপনারা সেই ব্যাপারে আপনাদের তৈরি করা কন্টেন্ট, ফিল্ম, শর্ট ফিল্ম এগুলিকে সর্বোচ্চ প্রচারের ব্যবস্থা গ্রহণ করবেন। বর্তমান সরকারের আমলে গণমাধ্যম স্বাধীন ও নির্ভয়ে কাজ করে নিজস্ব গতিতে সংবাদ তুলে ধরবে, এমনটাই আশা করে সরকার। চট্টগ্রামে মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের অফিস উদ্বোধনের সময় কথা জানান তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। বিগত সরকার গণমাধ্যম প্রভাব বিস্তার করে নানা রকম হুমকি দিয়ে সংবাদ প্রচারে ভয় ও বাধা তৈরি করতে বলেও জানান প্রতিমন্ত্রী। সম্প্রতি প্রযুক্তির অপব্যবহার ও এআই গণমাধ্যমের জন্য বড় হুমকি তৈরি করেছে। এ নিয়ে সাধারণ মানুষ, সরকার এমনকি বিভিন্ন দেশের কূটনীতিকরাও উদ্বেগ প্রকাশ করেছেন বলে উল্লেখ করেন মন্ত্রী। যেসব নীতিমালার আলোকে টিভি চ্যানেল ও অনলাইন মিডিয়ার লাইসেন্স দেওয়া হয়েছে, সেই নীতিমালা বহির্ভূত কেউ কাজ করছে কিনা তা তথ্য মন্ত্রণালয় খতিয়ে দেখছে। পাশাপাশি সাংবাদিকদের অধিকার রক্ষা ও মুক্ত গণমাধ্যম প্রতিষ্ঠার উপর জোর দেন প্রতিমন্ত্রী। আমরা একটা টিম হিসাবে কাজ করতে চাই, আপনাদের সাথে আপনাদের পরামর্শ নিয়ে আমরা বাংলাদেশকে গড়ে তুলতে চাই, বাংলাদেশের উন্নয়ন করতে চাই, বাংলাদেশকে নিয়ে এগিয়ে নিয়ে যেতে চাই। অনেকে মনে বাসনা বা অনেকে ধারণা করতে পারেন মনে যে সরকার এবং সাংবাদিক বা গণমাধ্যমের মধ্যে কোনো দূরত্ব আছে। আমি মনে করি না, অ্যাটল নাই। আপনাদের এই পর্যন্ত কেউ বলতে পারবে না যে আমরা কোনো রকম কোনো খবর প্রচারে বাধা দিয়েছি বা হস্তক্ষেপ করেছি। শব্দদূষণ নিয়ন্ত্রণে এবার প্রযুক্তি নির্ভর নজরদারির কথা জানিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। ট্রাফিক ব্যবস্থাপনায় এআই ক্যামেরা ব্যবহারের সাফল্যের ধারাবাহিকতায় শব্দদূষণ পর্যবেক্ষণ ও নিয়ন্ত্রণেও কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি ব্যবহারের পরিকল্পনার কথা জানান ডিএনসিসি প্রশাসক শফিকুল ইসলাম খান।
রাজধানীর গুলশানে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আয়োজিত শব্দ দূষণ নিয়ন্ত্রণে সচেতনতামূলক সমাবেশে তিনি এসব কথা বলেন। শফিকুল ইসলাম খান জানান, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় শব্দ দূষণ নিয়ন্ত্রণে আজ থেকেই কার্যকর পদক্ষেপ নেওয়া শুরু হবে। আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি দেন তিনি। পাশাপাশি রাজধানীর বিভিন্ন নীরব বা সংরক্ষিত এলাকাতেও একই ধরনের বিধিনিষেধ কার্যকর করা হবে বলে জানান তিনি। তো এই বিষয়গুলো আসলে আমাদেরকে আমার কাছে যেটা মনে হয়, আমাদের যে আন্তর্জাতিক বিমানবন্দর রয়েছে, আজকের পর থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর নীরব থাকবে, সেখানে কোনো শব্দ দূষণ থাকবে না, হবে না। তারপরেও যদি কেউ অমান্য করে, আইন অনুযায়ী ডিআইজি সাহেব তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবেন। ট্রাফিক ব্যবস্থায় যে এআই ক্যামেরা ব্যবহার করা হয়েছে, সেখানে কিন্তু আমরা মোটামুটিভাবে সফল হয়ে গেছি। জনগণ কিন্তু সেই আইন এবং বিধি মেনে চলছে। অতএব একটা জিনিস যেহেতু পাইলট বেসিসে সফল হয়েছে, পরবর্তীতে সেটাকে অনুসরণ করেই আমরা সেই কাজগুলো করার জন্য চেষ্টা করছি। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের জরিপে 60 থেকে 80% বাড়িতে ডেঙ্গুর লার্ভা পাওয়া গেছে বলে জানিয়েছেন দক্ষিণ সিটির প্রশাসক আব্দুস সালাম। শুক্রবার সকালে ওয়ারির সিলভারডেল প্রিপারেটরি অ্যান্ড গার্লস স্কুলের পুনর্মিলনী অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি। ডেঙ্গু প্রতিরোধে নগরবাসীকে সচেতন হওয়ার আহ্বান জানান তিনি। নগরীর স্কুল কলেজগুলোতে খেলার মাঠ ও অন্যান্য সুযোগ সুবিধা বাড়ানোরও প্রতিশ্রুতি দেন প্রশাসক। দক্ষিণ সিটিতে পুনর্বাসনের মাধ্যমে হকারদের বসার স্থান নির্ধারণ করে দেওয়া সহ আগামীতে মেয়র নির্বাচিত হলে নগরের উন্নয়নে নানা প্রতিশ্রুতি দেন আব্দুস সালাম। আপনি 2 দিনের বেশি 3 দিন যদি পানিটা রেখে দেন, তার মধ্যে কিন্তু মশার লার্ভা হবে এবং চতুর্থ দিন সেখানে মশা হয়ে যাবে। পরে কিন্তু এটা আপনাকে কামড়াবে। কামড়ানোর পরে আপনি বলবেন সিটি কর্পোরেশন তো ওষুধ দেয় নাই। কাজে আগেই নিজে সচেতন হই আমরা যে বাড়ির উঠানে কোনো পানি জমতে দেব না, ছাদে পানি জমতে দেব না, ফুলের টবে যাতে পানি না জমে, ওই ফ্রিজের নিচে যাতে পানি না জমে, এগুলো ব্যাপারে আমাদের সচেতন থাকতে হবে। রাজধানীর বিভিন্ন স্থানে বৃষ্টি হওয়ায় কিছুটা কমেছে অসহনীয় তাপমাত্রা। ঢাকা সহ রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগ সহ বিভিন্ন স্থানে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। আবহাওয়া অধিদপ্তরের আরও জানিয়েছে, বৃষ্টিতে দিনে এবং রাতের তাপমাত্রা কমতে পারে। এই বৃষ্টিপাত বিক্ষিপ্তভাবে হবে উল্লেখ করে আবহাওয়া অফিস জানায়, কমতে পারে গরমের অনুভূতি ও ভ্যাপসা ভাব। গত 24 ঘন্টায় দেশের রংপুর বিভাগের দিনাজপুর ও খুলনা বিভাগের যশোরে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 38.6 ডিগ্রি সেলসিয়াস। 8টা ডিভিশনে কোথাও কোথাও বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা আছে, সেই সাথে কিছু কিছু জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা আছে, সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। দিন এবং রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে, আর হিটওয়েভ হয়তোবা ওইভাবে আসবে না, আসলে পরেও 2-1 দিনের জন্য করে আসবে, আবার বৃষ্টিপাতের পরিমাণ বাড়লে কমে যাবে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কর্মমুখী ও দক্ষতা ভিত্তিক শিক্ষায় যুক্ত করতে দেশব্যাপী 12,000 শিক্ষককে প্রশিক্ষণ দেওয়া হবে। আগামী 7 জুন বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এই কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাজধানীর ধানমন্ডিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নগর কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর ASM আমানুল্লাহ। বলেন, এ লক্ষ্যে ইতিমধ্যে 900 মাস্টার ট্রেনার তৈরি করা হয়েছে। দেশব্যাপী জাতীয় বিশ্ববিদ্যালয়ে 12,000 শিক্ষকের প্রশিক্ষণের উদ্যোগ গ্রহণ করেছে তার নিজস্ব রিসোর্স এবং দাতা সংস্থাদের সহযোগিতায়। এই শিক্ষক প্রশিক্ষণটি উদ্বোধন করবেন আগামী 7ই জুন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। বান্দরবান পৌরসভায় বালাঘাটা বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে গেছে 9টি বসতঘর। শুক্রবার এলাকার বিলকিস বেগম উচ্চ বিদ্যালয়ের কাছে মার্কাজ গলিতে আগুন লাগে। ক্ষতিগ্রস্ত হয় অন্তত 13টি পরিবার। স্থানীয় বাসিন্দা মোহাম্মদ ইউনুস জানান, সকাল 9টার দিকে তার বাড়ির সামনে থাকা টিন শেডের একটি ঘর থেকে আগুনের সূত্রপাত হয়। অল্প সময়ের মধ্যেই আগুন আশপাশে ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে বান্দরবান ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের 3টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। বান্দরবান ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার ইকবাল হাসান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। তদন্ত শেষে ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ জানা যাবে। যুদ্ধ বন্ধের লক্ষ্যে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে মুখোমুখি আলোচনায় বসতে খোলা চিঠি দিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। রুশ প্রেসিডেন্টকে লেখা খোলা চিঠিতে জেলেনস্কি বলেন, ইউরোপের যুদ্ধ আবারও যুক্তরাষ্ট্রের মনোযোগের কেন্দ্রবিন্দুতে না আসা পর্যন্ত অপেক্ষা করা ভুল হবে। এ অবস্থায় নিজেদের মধ্যে সরাসরি সম্পৃক্ততার মাধ্যমে রাশিয়া ইউক্রেনের শান্তি আসতে পারে বলেও উল্লেখ করেন তিনি। যুদ্ধ বন্ধ রেখে যুদ্ধবিরতি আলোচনা অব্যাহত রাখার আহ্বানও জানান ইউক্রেনের প্রেসিডেন্ট। যদিও এমন দাবি এরই মধ্যে নাকচ করে দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তবে আলাস্কার মার্কিন ঘাঁটিতে আলোচনা করতে প্রস্তুত বলে জানিয়েছেন তিনি। শান্তি আলোচনার জন্য দুই নেতার সাক্ষাৎ করা উচিত বলে মনে করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও। এদিকে প্রেসিডেন্ট ট্রাম্পকে উপেক্ষা করে ইউক্রেনকে আরও সহায়তা দিতে এবং রাশিয়ার উপর কঠোর নিষেধাজ্ঞা আরোপে ডেমোক্র্যাটদের পক্ষে ভোট দিয়েছেন রিপাবলিক আইন প্রণেতারা। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইসরায়েল ও লেবানন সরকারের মধ্যে হওয়া নতুন যুদ্ধবিরতির প্রস্তাবগুলো প্রত্যাখ্যান করেছে হিজবুল্লাহ। পাশাপাশি বৃহস্পতিবার হিজবুল্লাহর চালানো পাল্টা ক্ষেপণাস্ত্র হামলায় এক ইসরায়েলি সেনা নিহত হয়েছে। আর ইসরায়েলের হামলায় একই দিনে লেবাননের দক্ষিণাঞ্চলে থাকা জাতিসংঘের এক শান্তিরক্ষী নিহত ও 2 জন আহত হয়েছেন বলে জানা গেছে। ইসরায়েলি বাহিনীর হামলা অব্যাহত থাকায় যুদ্ধবিরতি আলোচনা লেবাননের জন্য অপমানজনক বলেও মন্তব্য করেছেন ইরান সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠীটির নেতা নাইম কাশেম। যদিও হিজবুল্লাহ নতুন যুদ্ধবিরতি প্রস্তাবগুলো প্রত্যাখ্যান করেনি বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। লেবাননে শান্তি প্রতিষ্ঠায় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং হিজবুল্লাহর সঙ্গেও কথা বলেছেন বলে দাবি করেন তিনি। যুদ্ধবিরতির বিষয়ে অগ্রগতি নিয়েও আশা প্রকাশ করেন মার্কিন প্রেসিডেন্ট। শ্রীলঙ্কার রাজধানী কলম্বোর একটি বৃদ্ধাশ্রমে আগুনে পুড়ে 12 জনের মৃত্যুর ঘটনা ঘটেছে। আটক করা হয়েছে কেয়ার হোমের ম্যানেজারকেও। বিষয়টি নিশ্চিত করেছে রয়টার্স। বুধবার কলম্বোর একটি বৃদ্ধাশ্রমে ভয়াবহ আগুন লাগে। ঘটনাস্থলে দগ্ধ হয়ে প্রাণ হারায় 12 জন। আহত হন আরও 8 জন। তারা সবাই স্থানীয় হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। বৃদ্ধাশ্রম থেকে নিরাপদে উদ্ধার করা হয় অর্ধশতাধিক মানুষকে, যাদের সবাই দেশটির সেনাবাহিনী ও সরকারি কর্মকর্তাদের তদারকিতে রয়েছেন। ঘটনার তদন্তে 2 সদস্যের একটি কমিটি কাজ করছে বলে জানায় পুলিশ। ভারতের নয়াদিল্লিতে হোটেলে আগুনের ঘটনায় নুরুল আমিন নামে এক বাংলাদেশির মৃত্যু হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছে দেশটিতে নিযুক্ত বাংলাদেশ হাই কমিশন। তিনি কুমিল্লার 14 গ্রামের বাসিন্দা। হাই কমিশন জানিয়েছে নুরুল আমিনের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু হবে। একই ঘটনায় দগ্ধ হয়েছেন তার বোন ও ভগ্নিপতি। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন তারা। গেল বুধবার নয়াদিল্লির 5 তলা একটি হোটেলে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আগুন লাগে। এতে মৃত্যু হয়েছে অন্তত 22 জনের। এই ঘটনায় আরও 7 বাংলাদেশি দগ্ধ অবস্থায় চিকিৎসা নিচ্ছেন বিভিন্ন হাসপাতালে। ভারতের মণিপুর রাজ্যে সন্দেহভাজন সশস্ত্র গোষ্ঠীর হামলায় নিহত হয়েছেন কমপক্ষে 3 জন। আগুনে পুড়েছে 7টি বাড়িঘর। নিহতদের সবাই বেসামরিক নাগরিক। কুকি এনপি মণিপুর কেআইএম সংগঠনের বরাত দিয়ে খবরটি নিশ্চিত করেছে সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমস। তাদের দাবি, শুক্রবার ভোর 4টায় লাইবেল খুলেন গ্রামে নিরস্ত্র মানুষের ওপর অতর্কিতে হামলা চালায় সশস্ত্র গোষ্ঠী। সেই সাথে বাড়িঘরও পুড়িয়ে দেয়া হয়। অবশ্য এই হামলার জন্য NSCN-IM এবং এর সহযোগী সংগঠন JDUF-কে দায়ী করেছে কেআইএম। তবে এই বিষয়ে কোনো মন্তব্য করেনি অভিযুক্ত সংগঠনগুলো। ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরে বিশেষ অভিযান চালিয়ে 13 ফিলিস্তিনিকে গ্রেপ্তার করেছে ইসরায়েলি বাহিনী। আটককৃতদের মধ্যে একজন শিশু রয়েছে বলে জানিয়েছে ফিলিস্তিনের সংবাদ সংস্থা ওয়াফা। পশ্চিম তীরে পৃথক পৃথক অভিযান চালিয়ে এসব বাসিন্দাদের আটক করে IDF। তবে ঠিক কী কারণে এসব ফিলিস্তিনিদের আটক করা হয়েছে তা জানা যায়নি।
এদিকে লেবাননের পাশাপাশি অবরুদ্ধ গাজায় হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল সেনারা। এরই মধ্যে ওই অঞ্চলে একটি শরণার্থী শিবিরে হামলা চালায় IDF। এতে একজন নিহত ও 16 জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। এর আগে বৃহস্পতিবার গাজায় একটি আবাসিক ভবনে ইসরায়েলি হামলায় নিহত হয় কমপক্ষে 11 জন। কিউবার প্রেসিডেন্ট মিগুয়েল দিয়াজ ক্যানেলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার মার্কিন ট্রেজারি ডিপার্টমেন্টের ওয়েবসাইটে নিশ্চিত করা হয় বিষয়টি। প্রেসিডেন্টের পরিবারের বেশ কয়েকজন সদস্যের উপরেও আরোপিত হয় এই নিষেধাজ্ঞা। যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার ফলে কিউবা একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত হয়েছে বলে মন্তব্য করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যদিও প্রতিক্রিয়ায় কিউবার প্রেসিডেন্ট জানান, এর মধ্য দিয়ে সংঘাতের দিক এগোচ্ছে ওয়াশিংটন। গেল কয়েক মাস ধরেই কিউবার অভ্যন্তরে নানা বিষয়ে হস্তক্ষেপ করছে যুক্তরাষ্ট্র। এর আগে দেশটির বাণিজ্যের ওপরও আরোপ করা হয় নিষেধাজ্ঞা। এতে চরম জ্বালানি সংকটে ভুগছে দ্বীপ রাষ্ট্রটির কয়েক হাজার বাসিন্দা। Desde el fin de la guerra del espacio ultraterrestre y del ciberespacio. নতুন করে বিতর্কের তৈরি করেছে ব্রিটিশ রাজপরিবার। প্রিন্স অ্যান্ড্রু ক্রাউন স্টেটের কাছে থেকে লিজ নেওয়া রয়্যাল লজ স্টেটের 3টি কটেজ অন্যদের কাছে ভাড়া দিয়ে অর্থ আদায় করছেন। ন্যাশনাল অডিট অফিসের এক প্রতিবেদনে উঠে এসেছে এমন তথ্য। তবে প্রতিবেদনে সেই আয়ের সুনির্দিষ্ট পরিমাণ প্রকাশ করা হয়নি। সেখানে আরও বলা হয়, প্রিন্স অ্যান্ড্রুর 2 মেয়ে প্রিন্সেস বিয়াট্রিস ও প্রিন্সেস ইউজেনি রাজপ্রাসাদে বসবাস করলেও তারা কর্মরত রাজকীয় সদস্য নন। তবুও তাদের আবাসনের ভাড়া পরিশোধ করেন রাজা 3য় চার্লস। তবে বাকিংহাম প্যালেস জানিয়েছে, প্রতিবেদনের তথ্য প্রকাশ তাদের স্বচ্ছতার প্রতিশ্রুতির অংশ। ক্রোয়েশিয়ার ইস্ট্রিয়া অঞ্চলে একটি ছোট বিমান বিধ্বস্ত হয়ে প্রাণ হারিয়েছেন অন্তত 4 জন। বিমানটিতে মোট আরোহী ছিলেন 6 জন। নিখোঁজ 2 জনের সন্ধানে অভিযান চালিয়ে যাচ্ছে উদ্ধারকর্মীরা। জাতীয় বিমান, সামুদ্রিক ও রেল দুর্ঘটনার তদন্ত সংস্থা বলছে, জার্মানিতে নিবন্ধিত ছোট বিমানটি অস্ট্রিয়ার লিনতোস থেকে ক্রোয়েশিয়ার উদ্দেশ্যে যাচ্ছিল। ইস্ট্রিয়া উপদ্বীপের মেদুলিনের কাছে আসার পরই হুট করে সেটি বিধ্বস্ত হয়। নিহতরা সবাই অস্ট্রিয়ার নাগরিক বলে নিশ্চিত করেছে ভিয়েনার পররাষ্ট্র মন্ত্রণালয়। বিধ্বস্তের কারণ সম্পর্কে প্রাথমিকভাবে কিছু জানা যায়নি। আগামী 30 দিনের মধ্যে একটি প্রাথমিক প্রতিবেদন প্রকাশ করা হবে। জার্মানিতে আকস্মিকভাবে উড়োজাহাজের ল্যান্ডিং গিয়ার ভেঙে পড়ার ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজন। জার্মানির ফ্রাঙ্কফুর্ট বিমানবন্দরে পার্ক করে রাখা একটি বোয়িং 887 উড়োজাহাজের নোজ গিয়ার আকস্মিকভাবে ভেঙে ভয়াবহ দুর্ঘটনা ঘটে। উড়োজাহাজটির পরিচালনাকারী সংস্থা লুফথানসা জানিয়েছে, দুর্ঘটনার সময় ভেতরে কোনো যাত্রী না থাকলেও ক্রু সদস্য এবং গ্রাউন্ড স্টাফরা উপস্থিত ছিলেন। বিমানটি লস অ্যাঞ্জেলেসের উদ্দেশ্যে রওনা হওয়ার কথা ছিল। দুর্ঘটনা কারণ অনুসন্ধানে এরই মধ্যে তদন্ত শুরু করেছে বিমান কোম্পানি। সান মারিনোর বিপক্ষে ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচে মাঠে নামছে বাংলাদেশ। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় আজ রাত 11টায়। সান মারিনোর বিপক্ষে ম্যাচের জন্য পুরোদমে প্রস্তুতি নিয়েছে বাংলাদেশ। থমাস ডুলির অধীনে ঢাকায় ক্যাম্পের পর সান মারিনোতে ক্যাম্প করেছে বাংলাদেশ। সেখানে প্রথম দিন থেকেই দলের সাথে ছিলেন সমিত সোম। হামজা চৌধুরী দলের সাথে অনুশীলন সেশন পেয়েছেন দুটি। ম্যাচের আগে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে বাংলাদেশের অধিনায়ক জামাল ভুঁইয়া জানিয়েছেন নিজেদের আত্মবিশ্বাসের কথা। জামালের সাথে সুর মিলিয়েছেন কোচ থমাস ডুলিও। আমরা ঢাকা থেকে শুরু করছি, সো নতুন কোচ আসছে, সো ওনার অনেক কিছু নতুন ড্রিলস, নতুন সেট আপ, সব কিছু নতুন, বাট আমরা আস্তে আস্তে অ্যাডপ্ট করতেছি। সো এটা টিমের জন্য মানে বেটার হইতেছে। The team is the first time ever in Europe, plays a game in Europe against the European teams. That is very exciting for the country, very exciting for the players. Second thing, obviously, it is will be a very, very tough game. So we have a lot of good things to say about this team.
উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে রাজধানীর পুরান ঢাকায় অনুষ্ঠিত হয়েছে বিশ্বকাপ সম্প্রীতির র্যালি। লক্ষ্মীবাজার এলাকা থেকে শুরু হয়ে বিভিন্ন রাস্তা দিয়ে ঘোরার সময় মধ্য দিয়ে এই র্যালি শেষ হয়। 2010 বিশ্বকাপ থেকে এই সম্প্রীতির শোভাযাত্রার সূচনা হয়। প্রতি আসরের আগে দলমত নির্বিশেষে প্রতিপক্ষ ভুলে সবাইকে এক ছাদের নিচে আসাই এই শোভাযাত্রার লক্ষ্য। এবারের র্যালিতে আর্জেন্টিনা, ব্রাজিল, ফ্রান্স, পর্তুগাল, জার্মানি, স্পেন, ইংল্যান্ডের মতো শক্তিশালী দলগুলোর পাশাপাশি ছিল সৌদি আরব, নরওয়ে, ইরান, অস্ট্রেলিয়ার মতো দলগুলোর সমর্থকরাও। নিজ নিজ দলকে ফেভারিট মেনে শিরোপা জিততে প্রত্যাশার কথা জানালেও কোনো দলকে ছোট করে দেখছেন না সমর্থকরা। এবারের বিশ্বকাপ আগের যে কোনো আসরের চেয়ে জমজমাট হবে বলেই বিশ্বাস সমর্থকদের। বিএনপির আসল ফ্যামিলি কার্ড দেওয়া হচ্ছে ক্রিকেট বোর্ডে। শুক্রবার বিকেলে আসন্ন বিসিবি নির্বাচন নিয়ে এনসিপির স্পোর্টস সেলের সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন এনসিপির নেতা সরওয়ার তুষার। বলেন, পরিচালক পদ থেকে শুরু করে বিভিন্ন ক্যাটাগরিতে মন্ত্রী এমপিদের ছেলে, চাচা, ভাতিজাদের প্রার্থী করা হচ্ছে। প্রথম 2 ক্যাটাগরিতে 21 প্রার্থীর মধ্যে 8 জনই বিএনপি নেতাদের পুত্র। তিনি বলেন, পরিচালক পদ থেকে শুরু করে বিভিন্ন ক্যাটাগরিতে মন্ত্রী এমপিদের ছেলে, চাচা, ভাতিজাদের প্রার্থী করা হচ্ছে। সরওয়ার তুষার অভিযোগ করেন যে দখলবাজি আওয়ামী লীগ কয়েক বছর করেছে, বিএনপি তা 3 মাসে করেছে। লন্ডনে পাপন আর জয় শাহের সাথে সাক্ষাৎ করে তামিম ইকবাল দেশের ক্রিকেট ধ্বংস করতে মাঠে নেমেছেন বলেও মন্তব্য করেন এনসিপির এই যুগ্ম আহ্বায়ক। অন্যদিকে এনসিপির স্পোর্টস সেলের সম্পাদক আহনাফ সাইদ খান বলেন, বিসিবির এখন গঠনতন্ত্র লঙ্ঘন, দখলদারিত্ব ও পরিবারতন্ত্রের মাধ্যমে বাংলাদেশ ক্রিকেটকে জিম্মি করার সুপরিকল্পিত প্রচেষ্টা চালাচ্ছে বিএনপি। বিএনপির স্থায়ী কমিটির 3 জন গুরুত্বপূর্ণ নেতার 3 সন্তান অ্যাডহক কমিটিতে জায়গা পেয়েছেন। সম্ভবত তারা নির্বাচনও করবেন। সমস্ত জায়গায় প্রতিমন্ত্রীর হয় ভাই, না হলে সন্তান, না হলে নাতি, না হলে এরকম অথবা বিএনপির সরাসরি পদধারী লোক, এমনকি সিটি কর্পোরেশনের প্রশাসক পর্যন্ত এখানে আছেন। এর পাশাপাশি পলাতক আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাদেরকেও তারা এই পদগুলোতে জায়গা দিয়েছে। এরকম ফ্যামিলি কার্ড এবং দলীয় কার্ড এইভাবে ক্রিকেট আঙ্গনে দেওয়ার কিন্তু বাংলাদেশে অতীত নজির নেই। এমনকি আওয়ামী লীগও এই পর্যায়ে পর্যন্ত যেতে পারে না। বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে ও টি-20 সিরিজ খেলতে ঢাকায় অস্ট্রেলিয়া ক্রিকেট দল 2 ভাগে ভাগ হয়ে বাংলাদেশে আসছে অজিরা। প্রথম ভাগের ক্রিকেটাররা এসেছেন শুক্রবার বিকেলে। আসন্ন ওই সিরিজে বেশ শক্ত দল নিয়েই হাজির হচ্ছে অস্ট্রেলিয়া। 2 ফরম্যাটেই দলকে নেতৃত্ব দেবেন মিচেল মার্শ। এছাড়া বাংলাদেশ সফরে আসছেন ট্রাভিস হেড, ক্যামেরন গ্রিন ও লাবুশান। আসছেন অ্যাডাম জাম্পা, টিম ডেভিডের মতো বড় নাম। প্রথম বহরে জাম্পা, মার্নাস লাবুশান, ম্যাট রেনশো, ক্যামেরন গ্রিনরা এলেও আসেনি অধিনায়ক মিচেল মার্শ। আগামীকাল শনিবার অস্ট্রেলিয়া এবং বাংলাদেশ 2 দলেরই ঐচ্ছিক অনুশীলন সেশন রয়েছে। মালদ্বীপে 4 জাতির টুর্নামেন্ট প্রতিযোগিতায় পাকিস্তানের পর এবার আফগানিস্তানকে রুখে দিল বাংলাদেশ। নিজেদের দ্বিতীয় ম্যাচ আফগানদের বিপক্ষে গোলশূন্য ড্র করেছে মারুফুল হকের শিষ্যরা। প্রথমার্ধে আফগানিস্তান বাংলাদেশের জালে একবার বল পাঠায়, তবে সেটা অফসাইডের কারণে বাতিল হয়। পরে আফগানিস্তান একাধিক গোলের সুযোগ তৈরি করলেও বাংলাদেশের গোলরক্ষক শ্রাবণকে পরাস্ত করতে পারেনি দলের ফরওয়ার্ডরা। এদিকে 2 অর্ধেই গোলের চেষ্টা করে ব্যর্থ হয় বাংলাদেশ। এখন পর্যন্ত টুর্নামেন্টে 2 ম্যাচ খেলেও কোনো ম্যাচে গোল করতে পারেনি বাংলাদেশের অনূর্ধ্ব 23 দল। 2 ম্যাচ শেষে 2 পয়েন্ট নিয়ে টেবিলের 3-এ অবস্থান করছে মিরাজুল ফয়সালরা। ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের মধ্যকার প্রথম টেস্টে দাপট দেখাচ্ছে 2 দলের বোলাররা। ঐতিহাসিক লর্ডসে মাত্র 1.5 দিনের খেলায় এখন পর্যন্ত 26 উইকেট হারিয়ে ফেলেছে উভয় দল। প্রথম দিনে বৃষ্টির কারণে মাত্র 59 ওভার খেলা হলেও 2 দলের উইকেট পতন হয় 16টি। নিজেদের প্রথম ইনিংসে মাত্র 14 রানে গুটিয়ে যায় 3 লায়ন্স। মাত্র 20 টেস্টের ক্যারিয়ারে নিজেদের ষষ্ঠ 5 তুলে নেন কিউই পেসার কাইল জেমিসন। জবাব দিতে নেমে যদিও সুবিধা করতে পারেননি সফরকারীরাও। ইংলিশ পেসার রবিনসন ও অ্যাটকিনসনদের পেস দাপটে প্রথম ইনিংসে মাত্র 113 রানে গুটিয়ে যায় নিউজিল্যান্ড। দ্বিতীয় ইনিংসে উদ্বোধনী জুটিতে ঝড়ো 52 রান যোগ করে ঘুরে দাঁড়ানোর আভাস দেয় ইংলিশরা। তবে 57 রানে অভিষিক্ত এমিলিও গিয়ে ফিরে গেলে আবারও তাসের ঘরের মতো লুটিয়ে পড়া শুরু করে স্বাগতিকদের ব্যাটিং লাইন আপ, যার ফলে দলীয় আবারও 200 রানের নিচে অল আউটের সংখ্যায় এখন বেন স্টোকের দল।
শেষ করছি এখন চারদিক। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।